আমাদের এখান থেকে যাকে সাজা দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, সেই সঞ্জয় রায়কে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বা নেই, এটা আমরা এ ব্যাপারে কোনো তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যেটা তর্ক বিতর্কে যাচ্ছি, যেটা যে এই কেসের সাথে যারা যুক্ত, আরও পেছন থেকে যারা সব যুক্ত, তাদেরকে কিন্তু কাউকে ধরা হয়নি। সিবিআইও চেষ্টা করেনি, ক্যালকাটা পুলিশও চেষ্টা করেনি। সিবিআইকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সিবিআই মোটামুটি ক্যালকাটা পুলিশ যা করেছে সেটাকেই বেস করে চার্জশিট দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাই। হাইকোর্ট বলে যে যেহেতু ব্যাটারটা সুপ্রিম কোর্টে আছে, তোমরা ওখান থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে এসো যে এই কেসটা আমি করতে পারি কি না। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আমরা মুভ করি। সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে আমরা পাঠিয়ে দিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে 5 তারিখে ক্যালকাটা হাইকোর্টে হিয়ারিং আছে যে এটা এই কেসটা রিট্রায়াল করা যায় কি না, সেটা নিয়েই আমাদের এখন মেন লড়াই হচ্ছে যে এই কেসের সাথে যারা যারা যুক্ত তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। এটা এর আগের দিন যখন হয়েছিল সেদিন আর্গুমেন্টটা আমি করেছিলাম এবং লিখিত আর্গুমেন্টও দিয়েছিলাম। আমাদের সাথে আরও 2 জন আছেন, হ্যাঁ, আমরা করেছিলাম। করার পরিপ্রেক্ষিতে কোর্ট আমাদের অনেক বক্তব্য অ্যাকসেপ্ট করেছেন যে এই জিনিস সিবিআই করেনি, এই জিনিস পুলিশ থেকে করেনি। তারই সমস্ত কিছুকে এক জায়গায় পাঞ্চ করে আমরা হাইকোর্টে যাচ্ছি যে যাতে রিট্রায়াল হয় এবং রিট্রায়াল হয়ে যারা বাইরে আছে তারা যাতে এই কেসে আসে এবং তাদের শাস্তি যাতে হয়, তার জন্যই আমাদের এই মেন লড়াই। আজকে এনারা এখানে এসছেন, হ্যাঁ, যে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হবে সেটা জানা, এবং তাছাড়াও এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে যে একটা দুর্নীতির মোকদ্দমা চালু হয়েছে সেটাও আবার 5 তারিখ হিয়ারিংয়ের ডেট আছে আলিপুর কোর্টে। সেটা ব্যাপারে কি করা যায় সেই সব সামগ্রিক আলোচনা করার জন্যই আমি ওনাদেরকে ডেকেছিলাম। ওনারাও নিজেদের তাগিদে এসেছিলেন। এসে আমরা একটা আলোচনা করব যে এটাকে ফার্দার কীভাবে কী করা যায়। এই হচ্ছে আমাদের বলতে আমাকে 3-4টা খুব ছোট্ট করে বলেন তো কী ধরনের অসঙ্গতি আপনারা ওয়াচ করেছেন। প্রথমত কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা এরকম মোট 54টা প্রশ্ন হাইকোর্টে দিয়েছি আর 37টা প্রশ্ন আমরা এতে দিয়েছিলাম শিয়ালদা কোর্টে। তাতে আমরা প্রথমে বলেছিলাম যে ইনাকে একটা ফলস ইনফরমেশন দিয়ে নিয়ে আসা হলো যে অসুস্থ, তারপরে বললো যে সুইসাইড করেছে। তারপরে এসে উনারা যখন এসে পৌঁছালেন তখন জানতে পারলেন যে উনি মারা গেছে এবং তাদেরকে দেখতে দেওয়া হয়নি। ইন দ্য মিন টাইম যারা জুনিয়র ডক্টরসরা একটা আন্দোলন করে বলে যে সুরতাল রিপোর্টটা যাতে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে সুরতাল রিপোর্টটা করেন এবং সুরতাল রিপোর্টে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেভাবে করেন সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আরও অনেকে ইনভলভড আছে এবং সঞ্জয় রায়ের ইনভলভমেন্টটা আমাদের কাছে এখন পর্যন্ত যা মনে হয়েছে একটা সাজানো হয়েছে যাতে আসল আসামিগুলোকে এখান থেকে বাদ দেওয়া যায় এবং সিবিআই তাদের সাথে যুক্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মেন বক্তব্য। চাইছেন এখন চাইছি যারা যারা এই ব্যাপারে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পায়। একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত এবং তার জন্যেই কতগুলো যেগুলো শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে। তাতেও তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান
তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায়। এবং মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, তিনি আমার মেয়ে একজন সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং সে কর্মরত অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে সেখানে খুন এবং ধর্ষিত হয়েছে। এর দায় কোনোভাবে রাজ্য সরকার এড়াতে পারবে না। এবং আমি বারবার যে জিনিসটা বলছি, সবাই আমাদের আক্রমণ করছে ঠিকই তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু আমি বারবার যে কথাটা তৃণমূলের কাছে মানে এই সরকারকে বলবো, তৃণমূলকে নয় সরকারকে বলবো, তারা রায়ের কপি পড়ে, আমি তাদের যে কথাটা বলেছি যে নির্দিষ্ট করে তাদের পদত্যাগের দাবি করেছি, তার কারণটা এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে এবং সেটা তারা ভালো করে অনুধাবন করে পরবর্তী যে উত্তরগুলো আমার দেবেন সেগুলো আশা করছি সেমনি রায়ের কপিগুলো পড়ে এবং বুঝে তারপরে আমার কথা উত্তর দেবেন। মানে আপনারাও মনে করছেন যে একজনকে ভিকটিম করে দিয়ে বাকিদেরকে আড়াল, একজনকে অ্যাকিউজ করে দিয়ে বাকিদেরকে আড়াল করা হচ্ছে এবং সরকারই করছে সেটা, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন সেটা করছে। কারণ তার আরও একটা প্রমাণ হচ্ছে, তারা তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্যে পরের দিনই সুপ্রিম কোর্টে রায়ের কপি ঠিকমতো পড়লেও না, আমরা রায়ের কপি পেয়েছি রাত্রি 8:30টার সময়, আমরা একটা পৃষ্ঠা বিশ্লেষণ করতে পারিনি। তারা যত বড় লয়ার হোক, পুরো পেজ, আমাদের লয়াররা পুরো পেজ পড়তে 5-6 দিন লেগে গেছে যারা এর সঙ্গে যুক্ত, আর তারা একদিনই কিছু না জেনে শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়ালো সঞ্জয়ের ফাঁসির জন্য, মামলা করে দিল। এবার কার পক্ষে মামলা যাবে কি যাবে না সেটা কোর্ট যাচাই করবে। সিবিআইও মামলা করেছে সঞ্জয়ের ফাঁসির জন্য এবং সঞ্জয়ও ডিফেন্স করেছে যে যাতে ওর শাস্তি মকুব হয়। এই ধরনের সব খেলা চলছে আর কি। এই খেলার মধ্যে আমরা নেই। আমরা চাইছি বাকি যারা ইনভলভ আছে তারা সবাই সামনে আসুক, তাদের প্রকৃত শাস্তি হোক। এই কারণেই তারা যেহেতু রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী না বলে, আমি রাজ্যের প্রধান এবং যার দায়িত্বে আমার মেয়ে ছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন বলে তার পদত্যাগ দাবি করেছেন। ওনার সঙ্গে তো আশা অবশ্যই আছে, উনি ছিলেন বলে আজকে যে রায়ের কপিটা আমরা হাতে পেয়েছি ওনার জন্যই আমরা পেয়েছি। এটা ওনার সামনে বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং শিয়ালদা কোর্টের যে যিনি জজ ছিলেন তিনিও তারপরে যে আমাদের যে ভরসা ছিল তার 100% ভরসার মর্যাদা দিয়েছেন বলে তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। 8 তারিখ আমার মেয়ে ডিউটিতে বেরিয়েছিল হসপিটালে। সারাদিন আমার সাথে অনেকবার কথা হয়েছিল। রাত্রি 11:15-তেও আমার মেয়ে সঙ্গে আমার কথা হয়। সে বলল, মা আমাদের খাবার এসে গেছে, তুমি খেয়ে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। সকালে 10:53 হসপিটাল থেকে ফোন আসে, আপনারা ওর বাড়ির লোক বলছেন ওর শরীরটা খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। তারপর মুহূর্তেই বলা হয় ও সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন তো আমাদের হতাশা কি বলবো, তখন মাথাটাই ঠিক ছিল না। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, কিন্তু বেরিয়ে গিয়ে ওখানে তখন মনে হচ্ছিল হঠাৎ হয়েছে, কিন্তু গিয়ে যা অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়েছে তখন মনে হয়েছে আমার মেয়ের একটা পরিকল্পিত খুন এবং এটা হসপিটাল কর্তৃপক্ষই দায়ী। এবং শেষ ডিপার্টমেন্টে আমার মেয়ে পড়াশোনা করতো, ওখানকার ভিপি, এইচওডি এবং তার কলিগরাই যুক্ত। এবং সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ছিল 4 জন ডাক্তার, তারাও এই খুনের সঙ্গে যুক্ত। শুধু একজন সঞ্জয় রায় একা বাইরে থেকে এসে কিছু করে গেল, ভেতরের কেউ কিছু জানতে পারলো না। এত বড় একটা হসপিটাল যেখানে সারা রাত রোগী, নার্স, গ্রুপ ডি স্টাফ সবাই থাকে, সেখানে বাইরের একজন এসে ঢুকে ওর একটা ঘরের মধ্যে, ঘরের কেউ জানতে পারলো না। এটা আমি কেন, কেউই পৃথিবীর বিশ্বাস করে না। এটা নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে, পুলিশ এবং সিবিআই সবাই মিলে আমাদের একটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক। ইনভেস্টিগেশন করে পেয়েছে এবং ইনভেস্টিগেশন করে ওরা টোটাল দিয়েছে, ডকুমেন্টস দিয়েছে 483, টোটাল ডকুমেন্টস দিয়েছে 483 এবং সাক্ষী দিয়েছে টোটাল 116টা, সাক্ষী দিয়েছে টোটাল 116টা করেছে। এই কেসটা শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু তাদের মুক্তি নেই। কজনের মুক্তি নেই? 5 জনের মুক্তি নেই। সেটা কে? সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, হ্যাঁ বল রে, নামগুলো বল। তারপর হচ্ছে বিপ্লব সিংহা, শ্রী সুমন হাজরা, তারপর ডক্টর মিস্টার
अफसर अली खान, डॉक्टर आशीष कुमार पांडे। এই 5 জন আরো আছে সাথে, এতে সব আছে। এবং এখানে কেমন আছে, প্রথমত যা টেন্ডার নিয়ে করা উচিত ছিল টেন্ডার নেয়নি, টেন্ডার করেনি, নিজের মনের মতো করে দিয়েছে, ইনফ্লেটেড বিল করেছে। এতে ওই হাউস স্টাফশিপ পাওয়ার জন্য যে টাকা নিয়েছে তারা সব সাক্ষী দিয়েছে সমস্ত কিছু। এখানে তাদের প্রত্যেকটা ভিডিওগ্রাফি হয়েছে তাদের বক্তব্যগুলো, হ্যাঁ। ফলে এই কেসটা হচ্ছে অত্যন্ত এখন আমরা আমি যেটা চিন্তা করছি অ্যাজ এ লয়ার, যে এই কেসটাকে যদি আমি প্রমাণ করি, ওটা তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এটা প্রমাণ হলে পরে এটা ইট ইজ দ্য মোটিভ অফ দ্য কেস।